প্রেমসন্ধিক্ষণ সাইদা মুন পর্ব 1 থেকে 5। মেরিন বিয়ের জোড়া গায়ে দিয়ে দৌড়াচ্ছে। পেছনে ফেলে এসেছে গা খিনখিনে লোকজন। সে পালাচ্ছে তার বিয়ের আসর থেকে, তবে কোনো প্রেমের খোঁজে না, নিজেকে বাঁচানোর জন্য। সবে মাত্র এসএসসি দিয়েছে বয়স ও তার 16 হয়েছে, আর এখনই তাকে ধরে বেঁধে 40 বছরের এক লোকের সাথে বিয়ে ঠিক করেছে। তার একটা সুন্দর ভবিষ্যৎ আছে, সে এভাবে নিজের সব স্বপ্ন বিসর্জন দিতে পারে না। গ্রামের অন্ধকার মাছ ধরে চাঁদের আলোয় পথ দেখে দৌড়াচ্ছে সে। সরু রাস্তা পেরিয়ে বড় রাস্তায় চলে আসে। আশেপাশে তাকায়, তবে কিছুই নেই, একদম ফাঁকা রাস্তা। সেই রাস্তা ধরেই আবার দৌড়াতে লাগে, গন্তব্য তার এদের হাত থেকে বাঁচার। তবে একা গিয়ে কোথায় কি করবে সেসব চিন্তা তার মাথায় আদৌ আসেনি। সামনে এগোতেই দেখতে পায় একটি মালবোঝাই ট্রাক রাস্তার ধারে দাঁড়িয়ে আছে। হয়তো ড্রাইভার বিরতি নিয়েছে। চারিদিকে তাকিয়ে দেখে কেউ নেই। সেই সুযোগে মেহরিন ট্রাকের পেছনের খালি জায়গায় উঠে পড়ে। মেহরিন জানে না এই ট্রাক কোথায় যাবে, তবে এইটুকু জানে, এই ট্রাক ফিরে আসবে না তার বিয়েবাড়ির সামনে। কিছুক্ষণের মধ্যেই ট্রাক চলতে থাকে তার আপন গতিতে। হঠাৎ ধাক্কায় ঘুম ভাঙে মেহরিনের। ট্রাকটা থেমে গেছে। আশেপাশে তাকিয়ে দেখে করার রোদ হয়তো দুপুর এখন। দ্রুত ট্রাক থেকে নেমে যায় ড্রাইভার দেখার আগেই। নেমে চারিদিকে তাকাতেই সে কেবল গাছ আর ঘন ঝোপঝাড় দেখতে পায়, বুঝতে পারছে না সে কোথায় আছে। পায়ের জুতায় কাদা লেগে নোংরা, মুখে ধুলো। আশেপাশে কোনো জনবসতি নেই। সামনে একটি সরু রাস্তা গেছে জঙ্গলের ভেতর দিয়ে। সেই রাস্তা ধরেই হাঁটা ধরে। ক্ষুধা লেগেছে, ঠোঁট শুকিয়ে কাঠ একটু পানির দরকার। হাঁটতে হাঁটতে পৌঁছে যায় একটি পুরনো কাঠের ঘরের সামনে। বাইরে থেকে দেখতে লাগে কোনো রান্নাঘর। ভেতর থেকে টুকিটাকি আওয়াজ আসছে। মেহরিন ভাবে হয়তো মানুষ আছে, তাই সে ডেকে উঠে। বাড়িতে কেউ আছেন? শুনছেন কেউ কি আছেন বাড়িতে? মেহরিনের ডাক শুনতেই ঘরের ভেতর থেকে এক যুবক বেরিয়ে আসে। মেহরিনকে দেখে উপর থেকে নিচ অব্দি স্ক্যান করে নেয়। মেহরিনের কেন জানি ছেলেটির চাহনি সুবিধার লাগেনি, দেখতেও বখাটে টাইপের। তবুও পানির জন্য জান বের হয়ে যাচ্ছে। সে তাকে করুণার সুরে বলে, ভাইয়া দয়া করে একটু পানি দিবেন। ছেলেটি কিছু একটা ভেবে বলে, ভেতরে আসো, পানি দিচ্ছি। মেহরিন কিছু না ভেবেই ঘরের ভেতরে ঢুকে। চারিদিকে ভাঙাচোরা আসবাবপত্র ছড়িয়ে আছে। একটি চেয়ার এগিয়ে দিতেই মেহরিন সেটাতে বসে এক গ্লাস পানি দিয়ে ছেলেটি দরজার বাইরে যায়। সে পানিটুকু খেয়ে গ্লাসটি রেখে বের হতে নেয়, তখনই ছেলেটির কিছু কথা কানে আসে। ভাই, একটা মাল পাইছি, দেখে মনে হইতাছে বিয়ের আসতে পালাই আছে। একদম কচি মাল, আপনার লাইগা আটকাইছি। ওদিক থেকে লোকটি কিছু বলতেই ছেলেটি আবার বলে উঠে, আচ্ছা ভাই, যাওয়ার কথা বললে বাইন্ধার রাখমু, কিন্তু টাকা বেশি দেউন লাগবো ভাই, আমি ছুঁয়ো নাই। ছেলেটির কথা কানে আসতেই মেহরিনের দুনিয়া থমকে যায়। নিজেকে বাঁচাতে গিয়ে আরো বড় বিপদে পড়ে গেল না তো? শরীরে কাঁপুনি উঠে যায় তার ভয়ে। কোন বিপদে পড়ল? পরমুহূর্তেই মাথায় আসে, না এভাবে হেরে গেলে হবে না, নিজেকে বাঁচাতে হবে। তখনই ছেলেটির পায়ের শব্দে নিজেকে স্বাভাবিক করে আগের জায়গায় বসে। কিভাবে বের হবে সেই বুদ্ধি আছে মাথায়। ছেলেটি এসে মেহরিনের সামনে দাঁড়ায়, একদম চুপচাপ, কিছুই বলছে না, শুধু বডিগার্ডের মতো দাঁড়িয়ে। মেহরিন হালকা হেসে বলে, ভাইয়া অনেক ধন্যবাদ পানি খাওয়ানোর জন্য। যদি একটু কষ্ট করে আরেক গ্লাস পানি দিতেন, আসলে অনেক বেশি পিপাসা পেয়েছে। তবে ছেলেটি এক চুল ও নড়েনি, সে উল্টো বলে, ওই সামনের দরজা দিয়ে ঢুকলেই রান্নাঘর, ওখানে পানি পেয়ে যাবে। মেহুর মুখটা চুপসে যায়। ছেলেটা কি তবে তার প্ল্যান বুঝে গেছে। সে উঠে রান্নাঘরে যায়। কি করবে ভাবতে ভাবতে হঠাৎ চোখ যায় মরিচের প্যাকেটের দিকে। সাথে সাথে তার মুখে একটু আশার আলো ফুটে ওঠে। সে এক গ্লাস পানি নিয়ে আবার আগের জায়গায় ফিরে আসে। পানি খেতে খেতে ছেলেটিকে এটা ওটা প্রশ্ন করতেই থাকে, ছেলেটিও উত্তর দিচ্ছে। কথার এক পর্যায়ে ছেলেটিকে অন্যমনস্ক হতে দেখে মেহরিন তার বাম হাতের মুঠো করা মরিচের গুঁড়া ছিটিয়ে মারে ছেলেটির চোখে। সাথে সাথে ছেলেটি চোখে হাত দিয়ে বসে পড়ে। আর মেহরিন যেন এই সুযোগের অপেক্ষাই করছিল। সে সেই বাড়ি থেকে বেরিয়ে যায়। এদিকে ছেলেটি চিল্লিয়ে বলছে, এই মেয়ে দ্বারা পালানোর দুঃসাহস দেখাস না, এই জঙ্গলের যেই কোনায় থাকিস না কেন, তোকে খুঁজে বের করতে সময় লাগবে না। দাঁড়া বলছি, একবার ধরতে পারলে একদম মেরে পুঁতে ফেলবো। এর মধ্যে কয়েকজন লোক আসে সেখানে। ছেলেটি তাদের উদ্দেশ্যে বলে, ভাই, মেয়েটা পালাচ্ছে, ধরেন। মেহরিন বুঝে গেছে যার কাছে তাকে বিক্রি করতে চেয়েছে। সেই লোকটি চলে এসেছে, সে প্রাণপণে দৌড়াচ্ছে। আরও গভীর জঙ্গলে ঢুকে পড়ে, দু চোখ যেদিকে যাচ্ছে সেদিকেই দৌড়াচ্ছে। তার পেছনে সেই ছেলেগুলো আসছে।
মেরিন দৌড়ে সামনে একটি ঝোপঝাড় দেখে সেখানে ঢুকে চুটি করে বসে পড়ে নিজেকে আড়াল করতে। তার ভীষণ কান্না আসছে, মুখ চেপে ধরে নিজেকে চুপ করিয়ে রেখেছে। এদিকে ছেলেগুলো খুঁজতে খুঁজতে সেখানে এসে আশেপাশে তাকে না পেয়ে অন্যদিকে ছুটে। ছেলেগুলো চোখের আড়াল হতেই তারা যেই পথে গেছে তার উল্টো পথে দৌড়ায়। মেরিন কোনো রাস্তা খুঁজে পায় কিনা সেই আশায় দৌড়াতে থাকে। এভাবে প্রায় 2/3 ঘন্টা জঙ্গলের মধ্যেই দৌড়াতে দৌড়াতে ক্লান্ত সে সন্ধ্যা নেমে এসেছে। ভয়ে আছে কখন জানি এদের হাতে পড়ে যায়। কোনোমতেই পা থামাচ্ছে না। আরও কিছুটা সামনে যেতেই তার চোখে মুখে খুশির ঝলক ফুটে ওঠে। সামনেই একটা হাইওয়ে রোড দেখতে পায়। এদিকে জঙ্গলের পাশ দিয়ে চট্টগ্রাম কক্সবাজারের হাইওয়ে হয়ে ছুটে চলছে একটি কালো রঙের জিপ। ড্রাইভ করছে তালহা, চোখ মুখ দেখে কোনো অনুভূতিই বোঝা যাচ্ছে না। পেছনে বসে আছে তার 3 বন্ধু নিশাদ, তুর্য, সামি। ভয় আর প্রশ্নাত্মক চোখে তাকিয়ে তালহার কাজকর্ম দেখছে তুর্য এক পর্যায়ে বলে, ভাই পাশেই জঙ্গল, আর কত দূর যাবি? পাশ থেকে সামি বলে উঠে, আরে এটাই তো অ্যাডভেঞ্চার, একটু কৌতূহল একটু ভয় নিয়ে সামনে যাওয়া, আমার তো সেই মজা লাগছে। নিশাদ কিছুটা চিন্তিত হয়ে বলে, তবে এটা জঙ্গলের রাস্তা, কোনো ওয়াইল্ড অ্যানিমেল যদি অ্যাটাক করে। তাদের কথার মাঝেই হঠাৎ হেডলাইটের আলোয় তালহার সামনের অনেকটা দূরেই রাস্তার পাশে একটি মেয়েকে দেখতে পায়, অনবরত হাত নাড়াচ্ছে তাদের দিকে। তা দেখে তালহা গম্ভীর সুরে বলে, হেই ইডিয়েটস, লুক এহেড, ওইটা একটা মেয়ে না। তালহার কথায় সবাই সামনে তাকাতেই দেখতে পায় একটি মেয়ে লাল বিয়ের লেহেঙ্গা পরে আছে। মাথার ওড়না হাতে নিয়ে তাদের দিকেই ইশারা করছে। তা দেখে তুর্যর সাথে সাথে লা হাওলা কুয়াতা পড়তে শুরু করে। তড়িৎ গতিতে তালহাকে সাবধান করে, বন্ধু ভুলেও গাড়ি থামাবি না। আমি জানি এসব রাস্তা খাতে ভূত পেতনি থাকে। বউয়ের বেশ ধরে মানুষ আটকিয়ে মেরে ফেলে, এটা ভূতত। অন্যদিকে মেহরিন হাইওয়েতে আসতেই এদিক সেদিকে তাকিয়ে কোনো গাড়ি যায় কিনা সে আসে। তখনই দূরে একটা গাড়ির হেডলাইটের আলো দেখতে পেয়েই সে তার দুপাট্টা হাতে নিয়ে বারবার হাত নাড়াচ্ছে গাড়ি থামানোর জন্য। আর আল্লাহ আল্লাহ করছে গাড়িটা যেন থেমে যায়। তবে গাড়িটা যতটা কাছে আসছে মনে হচ্ছে থামবে না, তাই সে রাস্তার মাঝে দাঁড়িয়ে যায়। এদিকে তালহা মেয়েটির কাছাকাছি আসতেই গাড়ি থামানোর আগেই মেয়েটি তাদের গাড়ির সামনে দাঁড়িয়ে যেতে দেখে দ্রুত ব্রেক চেপে গাড়ি থামায়। মেরিন চোখমুখ ক্যাচে বন্ধ করে নেয়। তুর্য বাদে বাকিরা নেমে আসে। তালহা কিছুটা কর্কশ গলায় বলে ওঠে, হেই স্টুপিড গার্ল, এভাবে কেউ গাড়ির সামনে আসে? কারো ধমকে মেহরিন দ্রুত চোখ খুলে সামনে তাকায়, দেখে 3জন ছেলে তার দিকে প্রশ্ন নিয়ে দাঁড়িয়ে। মেহরিন তাদের বলে ওঠে, প্লিজ হেল্প করুন আমায়, ওরা চলে আসবে। তালহা ভ্রু কুঁচকে জিজ্ঞেস করে, কারা? মেহরিন কিছু বলতে নেয় তখনই জঙ্গলের ভেতর থেকে লাইটের আলো আসছে, কয়েকজনের হাঁটার শব্দ আসছে। তালহারাও সেদিকে ফিরে তাকায়। আর কিছু না বলেই ভয়ের চোটে মেহরিন তালহার হাত ধরে আকুতির সুরে বলে, ভাইয়া প্লিজ আমাকে বাঁচান, ওরা চলে এসেছে, আমাকে হাতে পেলে মেরে ফেলবে। তালহা বুঝতে পারছে কোনো ডাকাত দলের কবলে পড়েছে হয়তো মেয়েটা। এখানে থাকা সেফ না, তারা নিজেরাও বিপদে পড়তে পারে। তাই তাড়াতাড়ি মেয়েটি সহ সবাই গাড়িতে উঠে পড়ে। গাড়ি স্টার্ট দিতেই সেই লোকগুলো জঙ্গল থেকে হাইওয়েতে উঠে আসে। মেহরিনকে গাড়িতে দেখেই একজন চিল্লিয়ে বলে উঠে, ভাই মালতে ওই জিপ গাড়িতে ওগো লগে চলে গেল। সাথে সাথে সবগুলো হাঁক ছেড়ে ডাকে গাড়ি থামাতে বলে। তবে তালহা ফুল স্পিডে গাড়ি চালাচ্ছে, দ্রুত এই পথ অতিক্রম করে একটা লোকাল এরিয়াতে ঢুকে যায়। মেহরিনের এতক্ষণ জানে পানি ছিল না, যেই একটু মানুষের দেখা মিলে তার যেন নিঃশ্বাস ফিরে পায়। এদিকে তুরুরা তাকে প্রশ্নের উপর প্রশ্ন করেই যাচ্ছে, সেও উত্তর দিতে দিতে হাঁপিয়ে গেছে। তালহা একসময় তাদের ধমকে থামিয়ে দেয়। একটি ছোট খাটো ভাতের হোটেলের সামনে এসে থামে। এলাকাটা তেমন উন্নত না, ভালো কোনো রেস্টুরেন্টের দেখা মেলেনি। মেহরিনকে সহ সেখানে যায় সবাই। মেয়েটিকে দেখেই বোঝা যাচ্ছিল সারাদিনে কিছু খায়নি, তাই এখানে আসা। খাবার আসতেই মেহরিন খিদের চোটে আর কিছু না বলেই চুপচাপ খেয়ে নেয়। হঠাৎ সামনের ব্যক্তির প্রশ্নে তার খাওয়া থামে। তাকিয়ে দেখে ড্রাইভিং সিটে বসা ছেলেটি। কালো হুডি পরা, উজ্জ্বল শ্যামলা গায়ে ফুটে উঠেছে যেন। চুল ফ্ল্যাপি, হালকা কোঁকড়ানো, বাতাসে কিছুটা এলোমেলো হয়ে আছে। চোখের মনি গাঢ় খয়েরি। চোয়ালের গঠন স্পষ্ট, গালে হালকা দাড়ির রেখা। ঠোঁটে হালকা খয়েরি আভা, হয়তো নিকোটিনের ধোঁয়ার ফলে। হাবভাব যেন এক গম্ভীর স্ট্রং পুরুষ। দেখে ভদ্র ফ্যামিলির সন্তানই লাগছে। আবারও তার কথায় হুঁশ ফিরে তার। তা এখন যাবে কোথায়? মেহরিনের টনক নড়ে, আসলেই তো এখন সে কোথায় যাবে? কিছু বলতে যাবে তখনই হুড়মুড় করে সেই হোটেল কয়েকজন মুরব্বী আর মহিলা প্রবেশ করে। কি, আমি কেন এই পিচ্চিকে বিয়ে করব?
মেয়েকে বিয়ের আসর থেকে ভাগায় নিয়ে আসতে পারো, আর বিয়ে করতে পারবে না। চিনি, ভালো মতোই চিনি। তোমাদের মতো বড়লোকদের সন্তানরা মেয়ে ভাগায় নিয়ে আসা ভোগ কইরা রাস্তায় ফালাই দিয়ে চলে যায়। এলাকার মুরব্বীদের কথা শুনতেই তালহা ভ্যাবাচাকা খেয়ে যায়। কি বলছেন? আমি কেন বিয়ের আসর থেকে আনতে যাব? এসব কে বলেছে? আপনাদের হয়তো কোথাও ভুল হচ্ছে। সবচেয়ে বয়স্ক একজন লোক পান চিবোতে চিবোতে বসে। ভাগ্যিস কুদ্দুস আমাদের খবরটা দিল, নইলে তো পোলায় এখনই অস্বীকার করছে পরে তো। এরকম আরো আজে বাজে কথা বলছে তারা। তুলোরা অবাক হয়ে যায়। সাহায্য করতে এসে নিজেরাই বিপদে পড়ল নাকি? তুর্য তো বলছে, দেখেছিস, বলেছিলাম না বিপদে পড়বি, শুনলি না তো এখন। তালহা মেয়েটির দিকে তাকায়, দেখে সেও ভয়ে জড়সড় হয়ে বসে আছে। হাতে এখনো ভাত লেগে আছে, হাতটা ধোয়ার ও সময় পায়নি, এরা চলে এসেছে। তারা কনফিউজড, এই আজাইরা খবর এখানের মুরব্বীদের কে দিল কে? এই কুদ্দুস। সামি জিজ্ঞেস করতেই হোটেলের যেই ছেলেটি তাদের খাবার দিয়ে গেল সে দাঁত বের করে একটা হাসি দিয়ে হাত উঠায় বলে, আমি। এর হাসি দেখে মনে হচ্ছে কত বড় গর্বের কাজ করে ফেলেছে। তালহার তো আগেই এর হাবভাব দেখে সুবিধার লাগছিল না, রেগে মেগে আগুন হয়ে তেড়ে যায় ছেলেটির দিকে। এর কলার ধরে ফ্লোর থেকে কিছুটা উপরে তুলে ফেলে। এই তুই দেখেছিস আমি এই মেয়েকে বিয়ের আসর থেকে তুলে এনেছি? মিথ্যা বললি কেন? এদিকে সবাই এই অবস্থা দেখে তাড়াতাড়ি ছেলেটিকে ছাড়ায় তালহার থেকে। ছেলে তো ছাড়া পেয়ে এক দৌড়ে সবার পিছে গিয়ে লুকায়। একজন তো বলে উঠে, চোরের মায়ের বড় গলা, এই 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 ধর এদের আজকে বিয়ে দিয়েই ছাড়বো, নষ্টামি ছুটাবো। নিষাদ পরিস্থিতি খারাপ দেখে তালহাকে শান্ত করছে। ভাই, এটা আমাদের এরিয়া না, এই সিচুয়েশনে এমন রাগলে চলবে না, কন্ট্রোল কর। তালহা নিজেকে শান্ত করতে কয়েকটা জোরে শ্বাস নেয়। আবার তাদের উদ্দেশ্যে বলে, দেখুন, আপনাদের সত্যিই ভুল হচ্ছে। এই মেয়েকে আমরা রাস্তায় পেয়েছি, সে তার বিয়ে থেকে পালিয়ে এসেছে, কয়েকজন খারাপ লোকের পাল্লায় পড়েছিল, তাই মানবতার খাতিরে হেল্প করেছি। এছাড়া এর সাথে আমাদের কোনো কন্ট্যাক্ট নাই। তুর্য ও তালহার সাথে বলে উঠে, হ্যাঁ হ্যাঁ, এই মেয়েকে বাপের জন্মেও দেখি নাই আমরা, চাইলে একেই জিজ্ঞেস করেন। একজন মহিলা মেহরিনকে জিজ্ঞায়, এই মেয়ে ওরা কি তোমাকে তুলে নিয়ে আসছে? মেহরিন একে তো কাউকে চিনে না, আরেক এত মানুষের প্রশ্ন, কি বলবে না বলবে ভেবে ভয় একবার মাথা উপর নিচে করে, তৎক্ষণাৎ আবার মাথা ডানে বামে। এদিকে সবাই মেহরিনের একবার হ্যাঁ একবার না দেখে ভেবে নেয় হয়তো ওকে জোর করে না বলতে বলেছে, তাই ওরা আর দেরি না করেই মসজিদের ইমাম সাহেবকে নিয়ে আসে। এদের একটাই কথা হয়, একে বিয়ে করবে নয়তো পুলিশে দিবে। দিশেহারা হয়ে নিষাদরা তালহাকে সাইডে এনে বলে, ভাই করে নে বিয়ে, নয়তো পুলিশে দিলে বিপদে পড়ব। এই মেয়ের এখনো 18 বছর হয়নি। যদি অপহরণ বা বাল্যবিবাহের কেস দেয়, আর এই মেয়ে ও যদি পল্টি নেয় তখন। সামি পাশ থেকে বলে, হ্যাঁ নিষাদ ঠিক বলেছে, আমাদের কাছে পর্যাপ্ত প্রমাণও নেই। তালহা এদের কথায় রেগে বলে, তো তোরা করে নে বিয়ে, আমাকে কেন ফাঁসাচ্ছিস? তখনই একজন এসে তালহাকে টেনে নিয়ে মেহরিনের পাশে বসায়। তারপর তাদের 2 লক্ষ টাকার দেনমোহরে ধর্মীয়ভাবে বিয়ে হয়। যেহেতু মেয়ের প্রাপ্ত বয়স হয়নি তাই রেজিস্ট্রেশন করায়নি। বিয়ে পড়ানো হয়ে গেলে এলাকার অনেকেই তাদের রাতটা থাকতে বলেছিল। তবে তালহার কাছে এই প্রস্তাব যেন আগুনে ঘি ঢালার মতো লাগলো। সে রেগে মেগে মেহরিনের হাত ধরে এক প্রকার টেনে হিঁচড়ে তাকে গাড়িতে উঠায়। বাকিরাও উঠতেই গাড়ি স্টার্ট দেয়। রাগে ফুঁসছে সে। পাশ থেকে মেহরিন তালহার দিকে তাকাতেই তার হাতটা কেঁপে উঠে, চোখ মুখ একদম লাল হয়ে আছে তালহার, কেমন হিংস্র লাগছে। সাথে সাথে চোখ ফিরিয়ে নেয়, তার ও কি দোষ, সেও তো পরিস্থিতির শিকার। টানা 5 ঘন্টা ড্রাইভ করে ঢাকায় পৌঁছায়। এর মধ্যে পাশে তাকিয়ে দেখে মেয়েটি ঘুমে তলিয়ে আছে। তালহার সহ্য হলো না এই মেয়ের শান্তির ঘুম। হালকা ব্রেক চাপতেই মেহরিন সামনের দিকে ঝুঁকে পড়ে, সাথে সাথে ঘুম উবে যায়, নিজেকে সামলে নেয়। ঠিকঠাক হয়ে বসে আশপাশে তাকিয়ে দেখে গাড়ি আর মানুষের কোলাহল, শহর হয়তো। আরও কিছুক্ষণের মধ্যেই একটা বিশাল গেট দিয়ে গাড়িটি ঢুকে। পেছনে থেকে নিষাদ বলে, একে কি তোর বাড়িতে তুলবি? তালহা শান্ত কণ্ঠে বলে, বিয়ে করাবো, এ কি কোনো ময়লা যে যেখানে সেখানে ফালাই দিয়ে আসবো? এতটাও দায়িত্বহীন না আমি। তুর্য, সামি, নিষাদ যেন আকাশ থেকে পড়ল। যেই ছেলেকে বিয়ের জন্য পুরো পরিবার রাজি করাতে পারছে না, সেই ছেলে বিয়ে হতে না হতেই বউ বউ করছে। বড় কথা, তার যেই রাগ, এতক্ষণে এই মেয়েকে তো ছুঁড়ে ফেলে আসার কথা। তো আন্টিকে কি বলবি? তালহা তাদের কথায় পাত্তা না দিয়ে সামনের দিকে হাঁটা দেয়। মেহরিন চুপচাপ গাড়ির কাছেই দাঁড়িয়ে, সে কি করবে তাকে তো বলেনি।
কিছুটা সামনে যেতেই পেছনে ফিরে দেখে মেয়েটি আগের জায়গায় দাঁড়িয়ে। তোমাকে কি এখন আসার জন্য ইনভাইট করতে হবে? মেরিন দ্রুত পায়ে এগিয়ে যায়। দোতলা এক বাড়ির দরজার সামনে দাঁড়িয়ে। কলিং বেল বাজাতেই এক ভদ্র মহিলা দরজা খুলে তালহাকে দেখে খুশি হয়ে এগিয়ে আসে। তবে হঠাৎ মেহরিনের দিকে নজর যেতেই তার হাসিমুখটা মিলিয়ে হয়ে যায়। প্রশ্নাত্মক চোখে জিজ্ঞেস করে, এই মেয়েকে? মা, ও মেহরিন। চট্টগ্রাম থেকে আসার পথে ওকে পেয়েছি, বিপদে পড়েছিল তাই সাহায্য করেছি। তিতলি বেগম ছেলের কথায় শান্ত হয়। মুচকি হেসে বললেন, ভালো করেছিস, আয় আয়, ভেতরে নিয়ে আয়। মেহরিনকে নিয়ে ভেতরে ঢুকতেই বাড়ির বাকিরাও জড়ো হলো। সবার চোখে প্রশ্ন, কে এই মেয়ে? তালহা সবাইকে বুঝিয়ে বলল, সে বিয়ের আসর থেকে পালিয়ে এসে বিপদে পড়েছিল, তাই সাহায্য করেছে। তবে তাদের বিয়ের প্রশ্নটা পুরো এড়িয়ে গেল। তালহার মা একের পর এক প্রশ্ন ছুড়ে দিলেন, বাড়ি কোথায় তোমার? মেহরিন নিচু স্বরে উত্তর দিল, চট্টগ্রামের চূড়াডাঙ্গা গ্রামে। বয়স কত? কিসে পড়ো? জি, 16 বছর। এ বছর এসএসসি দিয়েছি। তিতলি বেগম বিস্মিত হয়ে বললেন, এত অল্প বয়সেই তোমার বাবা মা তোমাকে বিয়ে দিচ্ছিল? মেহরিন আলতো হেসে উত্তর দিল, আমার বাবা মা মারা গেছেন ছোটবেলায়। চাচার ঘরেই বড় হয়েছে। দাদি ছিলেন একমাত্র ভরসা, কিন্তু উনিও মাসখানেক আগে মারা যান। তারপর থেকেই চাচা চাচি আমাকে বিদায় করার চেষ্টা শুরু করেন। মেহরিনের চোখে পানি চিকচিক করছে। সবাই চুপ হয়ে গেল, মেয়েটির জন্য কষ্ট লাগছে সবার। এ বয়সে যেখানে খেলা আর পড়াশোনার সময়, সেখানে তাকে বাস্তবের কঠিন মুখোমুখি হতে হচ্ছে। তালহার চাচু বিল্লাল সাহেব উঠে বললেন, থাক, আমাদের সাথেই থাকবে। এই শহরে একা একটা মেয়ে কোথায় যাবে? মা, তোমার কোনো আপত্তি আছে? মেহরিন কিছুক্ষণ নীরব রইল। মনে মনে ভাবল, আপাতত এটুকুই তার একমাত্র আশ্রয়স্থান। পরে নাহ নিজের ঠিকানা খুঁজে নেবে, কিন্তু এখন এখানেই মাথা গুজে থাকা ছাড়া উপায় নেই। মাথা নাড়িয়ে বুঝিয়ে দিল তার কোনো সমস্যা নেই। তালহা ডেকে উঠল, তাহিয়া। জি ভাইয়া। মেহরিন, যদি তোর সাথে থাকে কোনো সমস্যা আছে? না না ভাইয়া। তাহলে আজ থেকে তোর সাথেই থাকবে। ঘরে নিয়ে যা। কাল থেকে এই লেহেঙ্গাই পরে আছে, তোর একটা জামা দিস। পরে মার্কেট করিয়ে দিব। ভাইয়ের কথায় তাহিয়া মেহরিনকে নিয়ে তার রুমে গেল। তাহিয়ার জামা পরে ফ্রেশ হয়ে নেয় মেহরিন। এদিকে দুজনেরই ভালো বন্ধুত্ব হয়ে যায়, কারণ দুজনেই একই ক্লাসে। তাহিয়া এ বছর এসএসসি দিয়েছে। হঠাৎ তাদের গল্প থামে দরজায় টোকায়। দরজা খুলতেই তালহা ভেতরে ঢুকে। যা তো, এক কাপ কফি নিয়ে আয়। ভাইয়ের কথায় তাহিয়া বিরক্ত হয়ে বলে, ভাইয়া, দেখছো না মেহুর সাথে গল্প করছি। অন্য কাউকে বলো না। তালহা ভ্রু কুচকে জিজ্ঞেস করে, মেহু আবার কে? আরে বুদ্ধু, মেহরিনকেই মেহু বলছি। নামটা বড়, তাই সব নাম রাখলাম। ওহ আচ্ছা, যা, এবার কফি নিয়ে আয় ফাস্ট। ভাইয়ের উপর রাগ ছেড়ে গোজগোজ করতে করতে কফি বানাতে গেল। এদিকে মেহরিন বিছানার এক কোণে মাথা নিচু করে বসে আছে। তালহা এগিয়ে এসে হাত গুটিয়ে দাঁড়ায় তার সামনে। মেহরিন তাকাতেই গম্ভীর কণ্ঠ ভেসে আসে, বিয়েটা একটা খারাপ পরিস্থিতিতে হয়েছে। কাউকে কিছু বলার দরকার নেই। তোমার যা দরকার আমি দেব, কিন্তু বিয়ের কথা কাউকে বলবে না। আমার মা হার্টের রোগী, মানতে পারবেন না। আর আমিও এই বিয়ে মানি না। তুমি অনেক ছোট, আমাদের বয়সের পার্থক্য অনেক। তাই এগুলো মাথা থেকে ছেড়ে ফেলো। তোমার অনেক সুন্দর একটা ফিউচার পড়ে আছে। বুঝেছ? মেহরিন শুধু মাথা নেড়ে সায় দিল। তালহা রুম থেকে বেরিয়ে যেতে যেতে বলল, কোনো অসুবিধা হলে আমাকে জানাবে। পাশের রুমটাই আমার। কিছুক্ষণের মধ্যেই তাহিয়া কফি দিয়ে আসে। এরপর মেহরিনকে নিয়ে আবার নিচে নামে খাওয়ার ডাক এসেছে। টেবিলে বসতেই মেহরিনের চোখ জুড়িয়ে গেল। পরিবারের সবাই একসাথে বসে আছে, অসাধারণ এক দৃশ্য। হেল্পিং হ্যান্ড সবাইকে খাবার পরিবেশন করছে। খাওয়া শেষে মেহরিনকে নিয়ে ঘরে ফিরছিল, এমন সময় ঋতুর সামনে এসে দাঁড়ায়। তাহিয়া ঋতুকে দেখে ভ্রু কুঁচকায়। কিছু বলবে আপু? ঋতু নাক উঁচু করে বলল, এর থেকে দূরে থাকিস, গ্রামের মেয়ে। ঋতুর কথায় মেহরিন সোজা বলে, কেন আপু, গ্রামের মেয়ে কি মানুষ না? মেহরিনের উত্তর ঋতুর মোটেই ভালো লাগলো না। গ্রামের মেয়েরা তো শুধু এভাবেই মুখে মুখে তর্ক করে, খেত বলেই সে চলে যায়। তাহিয়া ভাবে মেহরিন কষ্ট পেয়েছে তাই শান্ত করতে বলে, ঋতু আপু একটু এরকমই। কিছু মনে করো না, প্লিজ। আরে না, কিছু মনে করিনি। রাতে তাহিয়ার রুমেই থাকে। কথায় কথায় মেহরিন জানতে পারল এটা শিকদার বাড়ি। তাদের যৌথ পরিবার। তালহা শিকদারের আপন বোন তাহিয়া শিকদার, মা তিতলি বেগম। বাবা মারা গেছেন তাহিয়া যখন সপ্তম শ্রেণীতে পড়ে। এখন বাবার দেশ বিদেশের ব্যবসা তালহাই সামলায় চাচাদের সাথে মিলে।
তাদের কোম্পানি দেশের সেরা 10টির একটি, যার কৃতিত্ব তার চাচুরা দেয় তালহাকেই। দাদি সাইরা বেগম এখনো বেঁচে আছেন। তানহার মেজ চাচু বিল্লাল সাহেব, তার স্ত্রী তানিয়া বেগম, তাদের 2 মেয়ে ঋতু এইচএসসি পরীক্ষার্থী আর ফারহা ইন্টার ফার্স্ট ইয়ার। ছোট চাচু আফতাব সাহেব, তার স্ত্রী সালমা বেগম, তাদের এক ছেলে রাফি ক্লাস 10-এ পড়ে। এই হলো তাদের পরিবার। তবে কথোপকথনের মাঝে মেহরিন তালহার ব্যাপারেই সবচেয়ে বেশি জানতে আগ্রহ দেখাচ্ছিল। কেন, সেটা সে নিজেও জানত না। এম। এভাবেই কেটে যায় মেহরিনের কয়েকটা দিন। এই পরিবারের সবাই এতটাই ভালো যে তাকে কখনো বুঝতেই দেয় না সে বাইরের মেয়ে। শুধু ঋতুই একটু সহ্য করতে পারে না, তবে তা সে মানিয়ে নিয়েছে। হাতের 5 আঙুল তো আর এক সমান নয়। এই কদিনে তালহার সাথে আর কথা হয়নি। লোকটা ভীষণ গম্ভীর আর একগুঁয়ে, সকালে অফিসে যায় আর রাতে ফেরে। বাসায় থাকলেও হয় ল্যাপটপে নয়তো মোবাইলে ব্যস্ত, সারাক্ষণ কাজ নিয়েই পড়ে থাকে। মেহরিন প্রতিদিন নিয়ম করে বারান্দায় দাঁড়িয়ে থাকে, শুধু তাকে এক ঝলক দেখার আশায়। 16 বছরের কিশোরী মনের কোমল কোণে নীরবে অচেনা এক তরঙ্গের মতো জায়গা করে নিয়েছে তালহা। যেন হঠাৎ ফুলে ভরা ডালে অজানা রঙের প্রজাপতি এসে বসেছে অকারণে, অথচ গভীর কারণে। অনুভূতিটা একপাক্ষিক হলেও মেহরিনের বেশ ভালোই লাগে, কিশোরী মনের নতুন এক অচেনা অনুভূতি। কাল এসএসসি পরীক্ষার ফল। তাহিয়া আর মেহু দুজনেই ভীষণ চিন্তিত, সকালে কি হবে সেই ভাবনায় সারারাত এপাশ ওপাশ করেই কেটেছে। পরদিন সকাল থেকেই চৌধুরী বাড়িতে উত্তেজনার বাতাস, 10 বছরের কর্মের ফল আজ প্রকাশ পাবে। 12টার দিকে তালহা ল্যাপটপ নিয়ে বসে। আজ বোনের রেজাল্ট বলে সেও যায়নি অফিসে। তালহার পাশে বসে আছে তাহিয়া আর মেহরিন। কিছুক্ষণের মধ্যেই তাহিয়ার রোল সার্চ দিতেই শিকদার মেনশনে আনন্দের ঢেউ ওঠে, সে A+ পেয়েছে। কর্তারা মিষ্টি নিয়ে রেডি ছিল। শোনা মাত্রই বিল্লাল সাহেব ও আফতাব সাহেব বেরিয়ে পড়েন মিষ্টি বিলাতে। সে নিজেও পুরো বাড়ি লাফালাফি করছে। কিন্তু মেহরিন চুপচাপ বসে, তার ফলাফল এখনো জানা হয়নি। ভীষণ চিন্তা মাথায় আঁকড়ে বসে আছে। হঠাৎ তালহার ডাকে মেহরিন মাথা তুলে তাকায়। এই বাড়িতে আসার পরই প্রথম দিন ছাড়া আর কখনো তার সাথে কথা হয়নি। হবেই বাকি নিয়ে। তোমার রোল আর রেজিস্ট্রেশন নাম্বার দাও। মেহরিন তাড়াতাড়ি নাম্বারগুলো বলে দেয়। তালহা টাইপ করছে, মেহুর বুকের ধুকপুকানি বাড়তে থাকে, শ্বাস ভারী হয়ে আসে। বাড়ির সবাইও এবার অপেক্ষা করছে তার ফলাফলের। হঠাৎ তালহা মাথা তুলে তাকায়। তালহার মুখের হতাশ ভাব দেখে মেহরিনের বুক মুচড়ে ওঠে। তবে কি সে ফেল করেছে? তালহা তপ্ত শ্বাস ফেলে বলে, পড়ালেখা করনি নাকি? মেহরিনের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। সে তো স্কুলের সেরা ছাত্রী ছিল। কাপা কণ্ঠে বলে, না না, আমি তো পড়েছি। আমাদের গ্রামের স্কুলের বেস্ট স্টুডেন্ট আমিই ছিলাম। মেহরিনের এমন ভীতু আর বাচ্চা বাচ্চা কথায় তালহা মনে মনে হাসে। ঋতু পাশ থেকে তাচ্ছিল্য করে বলে, গ্রামের স্কুল আবার কতটুকু ভালো হয়? সেখানে যে কেউ বেস্ট স্টুডেন্ট হতে পারে। ঋতুর কথায় মেহরিন মাথা নিচু করে ফেলে। ভীষণ কান্না পাচ্ছে, অথচ তার তো পরীক্ষা ভালোই হয়েছিল। তালহা গম্ভীর স্বরে বলে ওঠে, ভালো শিক্ষার জন্য গ্রাম শহর লাগে না, লাগে নিজের চেষ্টা। আর মেহরিন শুধু ভালোই করেনি, গোল্ডেন প্লাস পেয়েছে। এমনকি চট্টগ্রাম বোর্ডে 3য় স্থান তার। তালহার কথা শুনে সবাই অবাক, সাথে খুশিও বটে। তবে এদিকে মেহরিন তো ফেল ভেবে কেঁদেই ফেলেছিল, কিন্তু সত্যিটা শুনে আর নিজেকে সামলাতে পারে না, খুশি ভয়ে সবকিছুর মিশ্রণে কেঁদে ওঠে। তিতলি বেগম তাড়াতাড়ি এগিয়ে এসে মেহরিনকে বুকে জড়িয়ে ধরে তালহার দিকে কপট রাগ দেখিয়ে বলেন, বেয়াদব ছেলে, ভালো করেছে বললেই হতো। এমন করে বলেছিস যে মেয়েটাকে কাঁদিয়েই দিয়েছিস। তালহা হেসে বলে, আমি জানতাম নাকি এই মেয়ে এতটা পেটকাদুরে? তালহার কথায় সবাই হেসে ওঠে, সেও হাসছে। মেহরিন রাগ করে মাথা তোলে, কিন্তু মুহূর্তেই রাগ মিলিয়ে যায়। মনে বারবার ভাবনা আসছে, একটা ছেলের হাসি এত সুন্দর হয়। এ প্রথমবার তালহাকে হাসতে দেখল সে। যেন আরো গভীরভাবে তার প্রেমে পড়ে গেল। চারিদিকের কোনো কিছুতে খেয়াল নেই। মনে মনে নিজেকেই প্রশ্ন করে, এই লোক কি আমার সর্বনাশ ডেকে আনবে? সব দিক দিয়ে এত পারফেক্ট কিভাবে হয় কেউ? সেদিনটা কেটে যায় হাসি আনন্দে। সবাই তাদের নানারকম গিফট দেয়। তাহিয়া তো তার ভাইয়ের কাছে আবদার করেই বসে দূরে কোথাও ঘুরতে নিয়ে যেতে হবে। বাকিরাও চেপে ধরায় তালহা রাজি হয়। ঠিক হয় পরের সপ্তাহে সবাই মিলে সিলেট যাবে। আসলে এটা তিতলি বেগমের প্ল্যান, কারণ সিলেটে তার বাবার বাড়ি। সেখানে 2 দিন থেকেও আসবে। তাহিয়া তো খুশিতে আত্মহারা, ঘুরতে প্লাস নানু বাড়িও যাবে বলে। মেহরিনও ভীষণ এক্সাইটেড, সে কোনোদিন ঘুরতে যায়নি। তবে সিলেটের প্রাকৃতিক সৌন্দর্যের কথা শুনেছে।
আজ বুধবার সকাল সকাল শিকদার বাড়ির সকলের রওনা দিয়েছে সিলেট যাওয়ার উদ্দেশ্যে। দুটো গাড়ি যাচ্ছে, প্রথম গাড়িতে বাড়ির বড়রা আর দ্বিতীয় গাড়িতে করে যাচ্ছে ছোটরা। তাহিয়া ভীষণ এক্সাইটেড, তবে মেহরিন একটু ভয়ে ভয়ে আছে। তার কেমন বমি বমি লাগছে, এসব গাড়িতে চড়ে অভ্যস্ত নয় সে। তবু নিজেকে সামলে রাখছে, ভাবছে তার জন্য কি তারা অন্য গাড়ি করে যাবে নাকি। তাহিয়া বসেছে জানালার পাশে, তার পাশে মেহরিন, আর মেহরিনের পাশে বসেছে ঋতু। মেহরিন বারবার নড়াচড়া করছে দেখে ঋতু বিরক্ত হয়ে বলে ওঠে, এই মেয়ে, সমস্যা কি? এত নড়াচড়া করছো কেন? চুপ করে বসতে পারো না? ওহ, আমি তো ভুলেই গেছি, জীবনেও এসব গাড়ি চড়েছ নাকি? কিভাবে বসতে হয় তাও জানো না? ঋতুর কথায় সামনে থেকে তালহা মাথা ঘুরিয়ে পেছনে তাকায়। ঋতুর দিকে রাগী চোখে তাকাতেই সে চুপ হয়ে যায়। ফের মেহরিনের দিকে তাকিয়ে জিজ্ঞেস করে, অ্যানি প্রবলেম? ঋতুর কথার মাঝেই হঠাৎ তালহার গলায় মেহরিন দ্রুত চোখ তুলে সামনে তাকায়। সাথে সাথেই যেন একটা ধাক্কা খায়। তালহা ঘাড়টা হালকা বাঁকিয়ে আর চোখে তার দিকে তাকানো, এক ভ্রু উঁচু মুখে গম্ভীর ভাব। এই লুকেই যেন তার কিশোরী মনে বড়সড় প্রভাব ফেলে। মনে মনে নিজেকে প্রশ্ন করে, এই প্রভাবকে কি নাম দেবে? রাসায়নিক প্রভাব নাকি চুম্বকীয় প্রভাব? ভাবতে ভাবতেই মুচকি হেসে নিজেই একে ক্রাসীয় প্রভাব নামে নতুন এক প্রভাবের আবিষ্কার করে বসে। মুহূর্তেই তার ভাবনা কাটে তাহিয়ার ডাকে। সামনে থেকে এখনো তালহা একই লুকে তাকিয়ে, শুধু কপালটা একটু কুঁচকেছে। কি রে, কোনো সমস্যা হচ্ছে তোর? তাহিয়ার কথায় মেহরিন দ্রুত বলে, না না, তেমন কিছু না। মেহরিনের কথা শুনে তালহা আবার সামনে ফিরে বসে। মেহরিন বারবার লুকিং গ্লাসে তালহার চোখচোরা মনোযোগ দিয়ে দেখছে। চোখ দুটো একেবারেই আলাদা। গাঢ় বাদামি রং, যেন শুকনো শরতের বিকেলের রোদে ভেজা মাটির মতো শান্ত অথচ গভীর। চওড়া চওড়া চোখ, তাকালেই বুকের ভেতর কেমন জানি হালকা ঝড় ওঠে। সবচেয়ে বেশি সুন্দর লেগেছিল যেদিন তাকে প্রথম হাসতে দেখেছিল। চোখ দুটো হাসির ফলে আরো ছোট ছোট হয়ে গিয়েছিল। হঠাৎ তালহাও লুকিং গ্লাসে তাকাতেই দুজনের চোখে চোখ পড়ে। মেহরিন দ্রুত চোখ সরিয়ে নেয়। মনে কাচুমাচু করছে, এতক্ষণ ধরে তাকিয়ে ছিল তাকে সে দেখে ফেলেছে। ছি, কি নাকি ভাববে তালহা? বাজে মেয়ে ভাববে নাকি? তাহলে কি তাকে আর পছন্দ করবে না? মুহূর্তেই নিজেকেই ধিক্কার জানায়, মাথায় এত আচাইরা ভাবনা আসায়। যে ছেলে বিয়েকেই মানে না, সে আবার তাকে নিয়ে ভাববে নাকি? এসব নিয়ে গবেষণা না করে ফিজিক্স নিয়ে গবেষণা করলে নিউটনের নাতনি হয়ে যেত এতক্ষণ। চলে যায় প্রায় 3 ঘন্টা। মেহরিন এতক্ষণ নিজেকে ঠিকঠাক রাখলেও এখন যেন আউট অব কন্ট্রোল। গাড়ির গন্ধ গলা দিয়ে পেটে গিয়ে যুদ্ধ শুরু করেছে বেরিয়ে আসতে। দ্রুত সে উচ্চস্বরে বলে, গাড়ি থামান, গাড়ি থামান। তালহা চট করে পেছনে ফিরে তাকায়। মেহরিনের অস্থিরতা দেখে জিজ্ঞেস করে, কি হয়েছে? পাশ থেকে ঋতু বিরক্ত হয়ে বলে, আজব তো, সমস্যা কি এই মেয়ের? গাড়ি কেন থামাবে? তোমার কথায় চলবে নাকি? আর কিছু বলার আগেই মেহরিন গোলাগলিয়ে বমি করে দেয় ঋতুর উপর। সাথে সাথে ঋতুর মুখ অফ হয়ে যায়। হা হয়ে তাকিয়ে বোঝার চেষ্টা করে কি হলো। সেকেন্ডেই চিৎকার দিয়ে ওঠে, ইয়াকক, ভাইয়া গাড়ি থামাও, গাড়ি থামাও। ড্রাইভার এতক্ষণে গাড়ি থামিয়ে দিয়েছে। তালহা দ্রুত নেমে পেছনের দরজা খুলতেই তাহিয়া মেহরিনকে নিয়ে বের হয়। রাস্তার একপাশে দাঁড়িয়ে মেয়েটি বমি করছে। তানহা তার পিঠে হাত বুলিয়ে দিচ্ছে। বেচারির অবস্থা খারাপ। তালহা পানির বোতল নিয়ে পাশে দাঁড়িয়ে। এক পর্যায়ে থামতেই সে পানি এগিয়ে দেয়। মেহরিন কুলি করে ক্লান্ত চোখে মুখে পানি ছিটিয়ে নেয়। গাড়িতে বমি করো আগে বললে না? বমির ওষুধ খাইয়ে আনতাম। তালহার কথায় ধীরে উত্তর দেয়, আমি জানতাম না। আসলে বড় গাড়ি ঘোড়ায় কখনো চড়া হয়নি। গ্রামে ভ্যান বা রিকশায় করেই যেতাম। তালহা আশেপাশে তাকায়, এটা লোকালয় না, কোনো দোকানপাটও নেই। মেহরিনের অবস্থাও বেশ নাজেহাল। চলো, জানালার পাশে বসো আপাতত। সামনে কোনো ফার্মেসি দেখলে মেডিসিন নিয়ে নেব। তালহার কথায় মাথা নেড়ে উঠে পড়ে গাড়িতে। জানালার বাইরে হালকা মাথা বের করে বসেছে, যেন গাড়ির গন্ধটা নাকে না লাগে। এদিকে ঋতুর ওড়না ভরেছিল, তা সে খুলে ব্যাগ থেকে অন্য ওড়না বের করে পরে নিয়েছে। রাগে থরথর করছে, ইচ্ছে করছে মেহরিনকে ধরে দুটো থাপ্পড় দেয়। তবে এদিকে মেহরিনের মনে মনে লাড্ডু ফুটছে। বারবার ভাবছে তালহা তার জন্য চিন্তা করেছে। এই তো তাকে জানালার পাশে বসতে বলেছে। আবার তার জন্য মেডিসিন নেবে। এসব ভেবে নিজে নিজেই খুশি হচ্ছে। মনে মনে কত রঙিন স্বপ্ন সাজিয়ে ফেলেছে, যা তার জীবনে আদৌ হবে কিনা তাও সে জানে না। দেখতে দেখতেই দীর্ঘ 6 ঘন্টার জার্নি শেষে পৌঁছে যায় সিলেট সুনামগঞ্জ। মাঝপথে বমির ওষুধ খাইয়ে দেওয়ায় আর বমি করেনি মেহরিন। গাড়ি থামতেই একে একে সবাই বেরিয়ে পড়ে।
সুনামগঞ্জের হাওরখেরা এক গ্রাম। চারপাশে ধানক্ষেত, খালের স্রোত, সবুজে ঘেরা সুন্দর পরিবেশ। গ্রামের প্রায় মাঝখানেই বড় একটা টিন চাল দেওয়া দোতলা বাড়ি। এটাই তালহার নানা বাড়ি। চারপাশে বাগান, নারকেল গাছ, সুপারি গাছ, নানা রকমের ফুল গাছ। উঠোনে লাল ইটের খোয়া বেছানো, এক পাশে গোয়ালঘর, আরেক পাশে হাঁস মুরগির খোপ। তালহার নানা আলী আহমেদ গ্রামের একজন সম্মানিত ব্যক্তি, সহজ সরল কিন্তু অভিজ্ঞ মানুষ। তালহারা প্রবেশ করতেই নানি সালেহা বেগম এসে চাপটে বুকে জড়িয়ে নিলেন আদরের দুই নাতি নাতনিকে। চোখমুখে হাত বুলিয়ে আদর করছেন, খোঁজখবর নিচ্ছেন। আবার চিন্তিত হয়ে মেয়ের সাথে চেঁচিয়ে উঠলেন, খেয়াল রাখে না, শুকিয়ে গেছে তারা। সবই মেহরিন মনোযোগ দিয়ে দেখছে। তার চোখ ছলছল করে ওঠে। নিজের দাদির কথা মনে পড়ে যায়। সেই তো একমাত্র মানুষ ছিল যে খাওয়া থেকে শুরু করে ঘুমানো অবধি খোঁজ রাখত। এর মধ্যেই বাড়ি থেকে আরো লোক বেরিয়ে আসে। সবাই ভেতরে যেতেই একে একে শরবত নাস্তা দেওয়া হয়। মেহরিনের নতুন মুখ দেখে সবাই একটু প্রশ্নাত্মক চোখে তাকালেও পরে পরিচিত হয়। তালহার দুই মামা, বড় মামা আরিফ আহমেদ ও তার বউ সুফিয়া আহমেদ। তাদের 3 ছেলে মেয়ে। বড় ছেলে তাহসান তালহার বয়সী, ঢাকায় নিজের বিজনেসে ব্যস্ত। মেজ মেয়ে ফারাহ আহমেদ এবার অনার্স প্রথম বর্ষে। ছোট মেয়ে ফারিহা আহমেদ তানহার সাথেই। ছোট মামা তুহিন আহমেদ, তার বউ তাহেরা। তাদেরও 3 ছেলে মেয়ে। বড় ছেলে মারুফ অনার্স দ্বিতীয় বর্ষে। মেজ মেয়ে স্নেহা এবার এইচএসসি দিবে। ছোট মেয়ে রাফা নিউটেনে পড়ে। এ বাড়ির সবার সাথেই মেহরিনের কথা হয়েছে। তবে রাফা ফারিহা এরা তার সাথে তাহিয়ার মতোই মিশে গেছে। মুহূর্তেই একটা ছোট গ্যাং তৈরি হয়েছে তাদের। মেহরিনও তাদের সাথে মন খুলে গল্প করছে, হাসাহাসি করছে। এসবই কেউ একজন বেশ মনোযোগ দিয়ে লক্ষ্য করছে। সবাই চলে যায় ফ্রেশ হতে। তবে মেহরিন পুকুর দেখে অন্য আবদার করে বসে। চলো না প্লিজ, কতদিন ধরে পুকুরে নামি না। আমাদের গ্রামে তো সবসময় পুকুরেই গোসল করতাম। তাহিয়া ভয়ে ভয় বলে, না না, ভাইয়া বকবে। আরে তোর ভাইয়া দেখবে নাকি? আমরা সবাই লুকিয়ে যাব, গোসল করে আবার লুকিয়ে চলে আসব। মেহরিনের কথায় ফারিহা আর রাফও বলে উঠে, আয় না, দেখিস অনেক মজা হবে। সবার রিকোয়েস্টে তাহিয়াও রাজি হয়। সুযোগ বুঝে সবাই বাড়ি থেকে বেরিয়ে পড়ে। বাড়ির পিছেই পুকুর, এটা তাদের নিজস্ব। চারপাশে দেয়াল দেওয়া, যাতে মহিলারা গোসল করলে রাস্তা থেকে কেউ ভেতর না দেখতে পায়। সবাই পুকুরে নেমে সে কি আনন্দ। মেহরিন ফারিহা রাফাতো সাঁতার প্রতিযোগিতা লাগিয়েছে। 3 জনই সাঁতার পারে। তবে তাহিয়া না জানায় 4 বিভাজন 5 সিঁড়ি অব্দি গিয়ে 1-2টা ডুব দিয়ে ভয় আবার উঠে এক সিঁড়িতে বসে থাকে। সবাই বেশ উপভোগ করছে। একজন আরেকজনকে পানি দিয়ে ভিজিয়ে দিচ্ছে, তানহাকে সাঁতার শেখানোর চেষ্টা করছে। এসবের মধ্যেই হঠাৎ কারো ভারী কণ্ঠ শুনে আঁতকে উঠে সবাই। দ্রুত সিঁড়ির উপরে তাকিয়ে দেখে তালহা গম্ভীর মুখে দাঁড়িয়ে। সবাইকে তাকাতে দেখেই ধমক দিয়ে বলে, তোরা পুকুরে কি করছিস? তালহার কথায় মেহরিনের ভ্রু কুঁচকে যায়। সে সোজা মনে উত্তর দেয়, দেখছেনই তো গোসল করছি। আপনিও আসেন, অনেক মজা হবে। মেহরিনের উক্তি শুনে তালহার চোখ স্বাভাবিকের তুলনায় কিছুটা ভর হয়ে যায়, হালকা কেসে ওঠে। কিছু বলতে যাবে, তার আগেই রাফা বলে ওঠে, ভাইয়া, তুমি কি কাপড়ের চিন্তা করছো? দাঁড়াও, আমি আব্বুর লুঙ্গি এনে দিচ্ছি। ওইটা পরে নামতে পারবে। রাফার কথায় তাহিয়া বলে, আরে না না, ভাইয়া লুঙ্গি পরে না। এটা পরে অভ্যস্ত নয়, সামলাতে পারবে না। মেহরিন কিছুটা উত্তেজিত হয়ে বলে ওঠে, আরে আপনি লুঙ্গি পরেন, সামলানোর দায়িত্ব আমার। তালহা চমকে তাকায় মেহরিনের দিকে। মেয়ে বলে কি? তালহার তাকানোতে মেহরিনের বোধগম্য হয় সে কি বলছিল। মুহূর্তেই লজ্জায় পড়ে যায়। দ্রুত প্রসঙ্গ পাল্টাতে বলে, মানে বলতে চেয়েছি লুঙ্গি পরা শিখিয়ে দিব। এবার তালহা বিরক্ত হয়ে বলে, শাট আপ। আমি কি একবারও কাউকে বলেছি পুকুরে নামবো? চুপচাপ 5 মিনিটের মধ্যে যেন এক একটাকে ঘরে দেখতে পাই, বাদরের দল। বলতে বলতে সে জায়গা ত্যাগ করে। মূলত তার একটা ইম্পর্ট্যান্ট কল আছে, এদিকটায় এসেছিল। বাড়িতে নেট পাওয়া যাচ্ছিল না। নানুবাড়িতে এই এক কমন প্রবলেম। তবে কথা শেষ করে আসার পথেই তাহিয়াদের গলা শুনে এগিয়ে যায়। সবাই দ্রুত উঠে আসে ভয়ে। ঘরে গিয়ে চেঞ্জ করে নেয়। সেদিন দুপুরের খাবার খেয়ে আর কেউ বের হয়নি। সারাদিনের জার্নিতে ক্লান্ত থাকায় রেস্ট নেয়। সন্ধ্যার দিকে বাড়ির ড্রয়িং রুমে সবাই বসে আছে। সামনের টি টেবিলে হরেক রকমের নাস্তা। হঠাৎ তালহার বড় মামির গলায় মেহরিন বিস্ময়ে তাকায়। তিনি তালহার সামনে নুনে গড়া পিঠার বাটি ধরে বলেন, জামাই বাবা, খাচ্ছ না যে? নাও নাও, আমি নিজ হাতে বানিয়েছি। মামি, তোমাকে কতবার বলেছি জামাই বলে ডাকবে না। আমি আর সেই ছোট্ট তালহা নই। তালহার মামি হেসে উঠলেন।
ওহো, আমি তো বলেই যাই যে আমাদের তালহা আর ছোট নেই। মেহরিন কনুই দিয়ে তাহিয়াকে গুঁতো মেরে ফিসফিস করে কাহিনী জানতে চাইলে তাহিয়া হেসে বলল, আরে ছোটবেলায় মামি ডম করে ভাইয়াকে নাকি মেয়ের জামাই বানাবে বলতো, তাই এখনো জামাই ডাকে। পাশে বসা ফারার দিকে চোখ যেতেই মেহরিন দেখে সে তালহার দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছে। ব্যাপারটা তার কাছে কেমন গোলমেলে লাগলো। মনে মনে ভাবে ফাইজলামিতেই যেন বরাদ্দ থাকে। তবে হঠাৎ রাফা এসে তাকিয়ে মেহরিনকে টানতে লাগে দুইতলায় ক্যারামবোর্ড খেলতে। ফলে আর পাত্তা না দিয়ে ওরা ওপরে চলে গেল। সেদিন রাতটা কেটে গেল হাসি ঠাট্টা আর আড্ডায়। এক মুহূর্তের জন্য মেহরিনের মনে হয়নি সে অন্য কারো নানাবাড়িতে এসেছে। সবাই এতটা আপন হয়ে উঠেছিল যে তার মনে হচ্ছিল যেন তার নিজের নানাবাড়ি। পরদিন সকালেই সব ছেলে মেয়েরা বেরিয়ে পড়ল শিমুলবাগানের উদ্দেশ্যে। সেখানে পৌঁছাতেই চারপাশের দৃশ্য দেখে সকলে মুগ্ধ। সারি সারি শিমুল গাছ মাথা উঁচু করে দাঁড়িয়ে, আর ডালে ডালে লাল শিমুল ফুল জ্বলছে আগুনের শিখার মতো। দূর থেকে মনে হচ্ছিল যেন পুরো বাগানটাই লাল রঙের আলোয় জ্বলে উঠেছে। হালকা হাওয়ার ঝাপটায় ফুলগুলো কেঁপে উঠছে, আর সূর্যের আলো মিশে গিয়ে তাদের রং ছড়িয়ে দিচ্ছে এক অপূর্ব উজ্জ্বলতা। চারপাশের প্রকৃতি যেন হয়ে উঠেছে অন্যরকম। দূরে নীলচে পাহাড়, পাশে হাওরের বাতাস, আর মাঝখানে আগুনের রঙে মোড়া সেই বাগান। সব মিলিয়ে দৃশ্যটা যেন স্বপ্নের ক্যানভাস। মেহরিন মুগ্ধ নয়নে তাকিয়ে রইল চারপাশে। মাথা ঘুরিয়ে ঘুরিয়ে দেখছে বারবার। খানিক এগিয়ে গিয়ে মাটিতে পড়ে থাকা এক ফুল তুলে কানের পাশে গুজে দিল। নিজেকে কেমন লাগছে তা আয়নায় একবার দেখার ইচ্ছে হলেও মনে মনে হেসে ছেড়ে ফেলল সে খেয়াল। আয়না এখানে কই পবে। কিন্তু তার অজান্তেই কেউ একজন তাকে অপরূপা সুন্দরীর উপাধি দিয়ে বসে আছে। তাহসান চোখ ফেরাতে পারছেন না মেহরিনের দিক থেকে। মেহরিনের মাঝে ছিল এক অদ্ভুত কোমলতা, মুখে সরল হাসি, গালে হালকা লালচে আভা। চোখে কৌতূহল আর স্বপ্নমাখা ঝিলিক, যেন পৃথিবীতে নতুন চোখে দেখছে। তার রূপে ছিল শিশুসুলভ সরলতা আর প্রথম যৌবনের নরম আকর্ষণ। তাহসান এগিয়ে এসে বলল, ওটা তো নিচে পড়েছিল। গাছ থেকে ফুল ছিঁড়ে দিব। পুরুষালী গলা শুনে মেহরিন নিজের ভাবনা থেকে বেরিয়ে তাকালো পাশে। তাহসানকে দেখে মিষ্টি হাসি দিয়ে উত্তর দিল, না না ভাইয়া, ফুলেরা গাছেই সুন্দর। সামান্য উপভোগের জন্য তাদের সৌন্দর্য নষ্ট করা একদমই উচিত নয়। এই কচি মেয়ের মুখে এমন পরিণত কথা শুনে তাহসান মুগ্ধ হেসে উঠল। বয়স কত তোমার? জি, 16 বছর 5 মাস। বয়স শুনে সে হিসেব করে দেখল, গুনে গুনে তার থেকে 11 বছরের ছোট। অজান্তে আফসোসের সুরে বলে উঠল, একটু বেশি ছোট। এদিকে সবাই সামনে এগিয়ে যাচ্ছিল। তালহা হঠাৎ মেহরিনকে না দেখে পেছনে তাকায়। তাহসানের সাথে হেসে কথা বলতে দেখে মুহূর্তেই তার চোয়াল শক্ত হয়ে গেল। কেন হলো জানে না। গম্ভীর কণ্ঠে এগিয়ে এসে বলল, এখানে একা কি করছো? তালহার কণ্ঠ শুনে মেহরিন চোখ ফেরাল সামনে, আর সঙ্গে সঙ্গেই চোখ ভরে গেল মুগ্ধতায়। প্রতিদিনের ফর্মাল গেটআপ নেই আজ। ক্যাজুয়াল সাজে, পরনে কফি রঙা শার্ট, হাতে কনুই পর্যন্ত ভাঁজ করা। ঢিলেঢালা সাদা প্যান্ট, হাতে সিলভার ঘড়ি, চোখে সানগ্লাস, চুলগুলো অল্প অগোছালোভাবে সাজানো। সব মিলিয়ে শ্যামবর্ণের এই মানুষটিকে তার চোখে আজ অস্বাভাবিকভাবে নজরকাড়া লাগছে। তালহার কথায় ভাঙল তার ভাবনা। চলো, সবাই সামনে এগোচ্ছে বলেই হাঁটা দিল সে। মেহরিনও পিছু নিল। লম্বা মানুষ, তার উপর এত দ্রুত হাঁটছে যে মেহরিনকে প্রায় দৌড়াতে হচ্ছে তালহার সাথে তাল মেলাতে। সবাই অনেকটাই এগিয়ে গেছে, শুধু ওরা পেছনে। কিছু দূর যেতেই হাঁপাতে হাঁপাতে মেহরিন বলে উঠল, একটু আস্তে হাঁটুন। তার কথায় তালহা একবার তাকালো তার দিকে। মুখে কিছু না বলে কেবল হাঁটার গতি খানিকটা কমিয়ে দিল। এম ড্যাশ। সবাই বেশ মজা করছে, ছবি তুলছে। আশেপাশে আরো অনেক মানুষ ঘুরতে এসেছে। তালহা বোনেদের ছবি তুলছে। মেহরিনকে একপাশে দাঁড়িয়ে থাকতে দেখে তাহিয়া ইশারা করলো আসতে। তাহিয়ার ইশারা দেখে তালহাও মেহরিনের দিকে তাকিয়ে বলল, কি ব্যাপার, ওখানে দাঁড়িয়ে আছো কেন? এদিকে আসো, সবাই ছবি তুলছে, তুমিও তুলবে। মেহরিন তাড়াতাড়ি বলে দিল, না না, সমস্যা নেই, এখানেই ঠিক আছি, ওরা তুলুক। এবার তালহার ভরাট স্বর ভেসে এলো, এক কথা দুবার রিপিট করা আমার একদম পছন্দ না। মেহরিন আর দাঁড়িয়ে থাকতে পারল না। যদি লোকটা রেগে যায়, এই ভয়ে এগিয়ে গেল। তারপর সেও কয়েকটা ছবি তুলল তাদের সাথে। ছবি তোলা শেষ হতেই তাহিয়া ভাইয়ের মোবাইলটা নিয়ে গিয়ে এক পাশে দাঁড়িয়ে ছবি দেখতে লাগলো। কিন্তু মেহরিনের করা নজর অন্যদিকে। তাদের একটু পাশেই কয়েকটা মেয়ে দাঁড়িয়ে অনেকক্ষণ ধরেই তালহাকে নিয়ে ফিসফাস করছে। মেহরিন একবার তাদের দিকে তাকাচ্ছে, আবার তালহার দিকে। তালহা তখন তাহসিনের সাথে কথা বলছে।
বাতাসে তার সিল্কি চুলগুলো বারবার অবাধ্য হয়ে কপালে এসে পড়ছে, সেও কথার ফাঁকে ফাঁকে হাত দিয়ে সরিয়ে দিচ্ছে। তার এসব ভাবভঙ্গিতে না তাকিয়ে থাকা দেয়। মেয়েরা তাকাবেই স্বাভাবিক। নিজের অজান্তেই মেহরিনের ভেতরে ভীষণ রাগ জমল তালহার উপর। যেন মেয়েগুলো তার দিকে তাকাচ্ছে, সেটাও তালহারই দোষ। মনের ভেতরে এক প্রকার যুদ্ধ শুরু হলো। একবার মনে হচ্ছে তালহাকে গিয়ে দুটো কথা শুনিয়ে দেয়, আবার মনে হচ্ছে মেয়েগুলোকে গলা উঁচু করে বলে দিতে, এইটা আমার একান্ত ব্যক্তিগত পুরুষ, তাকাবি না। কিন্তু পরক্ষণেই প্রশ্ন আসে, তার কি সেই অধিকার আছে? তালহা তো তাকে বউ হিসেবে স্বীকৃতি দেয়নি। বলবে কিভাবে যে তালহা তারই? যদি তালহা ভবিষ্যতে অন্য কাউকে বিয়ে করে, তাহলে তার কি হবে? শুধু ছোট বলে কি তাকে বউ হিসেবে মানা যায় না? মেরিন তার ছোট্ট মনে এভাবেই তালহাকে ঘিরেই তালগোল পাকিয়ে চলেছে। অথচ তালহার বিন্দুমাত্র ধারণা নেই এসব সম্পর্কে। যদি থাকতো, তবে হয়তো বেচারিকে একা একা এতটা সাফার করতে হতো না। তালহা কি কখনো বুঝবে তার মনের খবর? ভাবনার ভেতরেই খেয়াল করলো পাশের মেয়েগুলো তাকে ডাকছে। আরও বিরক্ত হলো। মন মেজাজ নষ্ট করে আবার ডাকছে। সে উপেক্ষা করে অন্যদিকে তাকালো। তবে হঠাৎ একটি মেয়ে এসে সামনে দাঁড়িয়ে বলল, এই আপু, একটু শোনেন, আপনাকে ডাকছে। মেরিন ভ্রু কুঁচকে জিজ্ঞেস করল, কেন, কি দরকার? আমি জানি না, রাত্রি বলেছে আপনাকে ডেকে নিতে। মেয়েটির সাথে গিয়ে সে দাঁড়ালো সেই মেয়েগুলোর দলের সামনে। মাঝখানে দাঁড়ানোর রাত্রি মুচকি হেসে বলল, নাম কি তোমার? মেহরিন। ওয়াও, অনেক সুন্দর তো। মেহরিন মেকি হাসি দিয়ে বলল, ধন্যবাদ। রাত্রি এবার সরাসরি প্রশ্ন ছুড়ে দিল, ওই যে কফি কালার শার্ট পরা কিউট ছেলেটা, তোমার কি হয়? কিউট শব্দটা যেন আগুনে খিঠালুল। ইচ্ছে হলো বলে দিতে আমার ভাতার হয়। কিন্তু নিজেকে সামলে মেহরিন বলল, আমার পরিচিত কেন? রাত্রি এবার লাজুক সুরে বলল, সে কি সিঙ্গেল? মেহরিনের হাতের মুঠো শক্ত হয়ে এলো। এরা যদি তার গ্রামের হতো, তবে এতক্ষণে দুঘা লাগিয়ে ভোট দৌড় দিত। কিন্তু তা সম্ভব না, তাই নিজের ইচ্ছে দমিয়ে রেখে দাঁত চেপে বলল, জি না। রাত্রির মন খারাপ হয়ে গেল। হতাশ কণ্ঠে জিজ্ঞেস করল, তাহলে গার্লফ্রেন্ড আছে? প্রশ্নটা শুনে মেহরিনের মাথায় একটা দুষ্টু বুদ্ধি এলো। স্বর নরম করে বলল, আসলে উনি বিবাহিত। তিনটা বউ ছিল, সবকটা বিয়ের পর ছেড়ে চলে গেছে। 9টা ছেলে মেয়ে রেখে। পরে আবার তাদের জন্য আরেকবার বিয়ে করেছিলেন, কিন্তু সেই বউ কিছুদিন আগে চলে গেছেন। কথা শুনে রাত্রিসহ সবার চোখ বড় বড় হয়ে গেল। রাত্রি নখ কামড়ে বলল, দেখে তো মোটেও মনে হয় না এত বাচ্চার বাবা। মেরিন মুখ গম্ভীর রেখে বলল, আরে, এটাই তো তার প্লাস পয়েন্ট। নিজের রূপ দেখিয়ে শেয়াল মুরগি ধরে। মনে মনে ভাবল, রাত্রি হয়তো এসব শুনে আর তালহার দিকে তাকাবে না। বেশ খুশি হয়ে নিজেকে বাহবা দিল। এইভাবে জামাইকে প্রোটেক্ট করতে হবে এখন থেকে। কিন্তু তার সব ভাবনায় জল ফেলে রাত্রি বলল, শেয়াল যদি এমন হয়, মুরগি হতেও সমস্যা নেই। তার বউ তো চলে গেছে, তাহলে চান্স নেওয়াই যায়। কথাটা শুনে মেহরিনের ভেতরে যেন আগুন দাউ দাউ করে জ্বলে উঠল। বাংলা ওয়াজ শোনাতে ইচ্ছে করছে। কি লেভেলের ছ্যাঁচড়া মেয়ে হলে এমন কথা বলে? ইচ্ছে করছে এর চুল ধরে বাদরের মতো লক্ষ্যে থাকতে। মুখ ফুসকে বেরিয়ে এলো, ম্যাগি নুডলস। রাত্রি না বুঝে প্রশ্ন করে, হোয়াট? মেহরিন করা চোখে তাকিয়ে জোর করে হেসে বলল, খেয়েছেন কোনোদিন? কত খাইলাম। ওহ, খাইয়েন বেশি বেশি, নামটা আপনার মতোই কিউট। আচ্ছা আপু, একটু আসি। রাত্রি ভেবেছে ওর প্রশংসা করেছে, তাই মুচকি হেসে বলল, ওহ থ্যাঙ্কস। এদিকে মেহরিন দ্রুত সরে চলে গেল তাহিয়াদের কাছে। রাত্রির পাশের মেয়ে হেসে বলে উঠল, আরে, তোকে গালি দিয়ে গেল বলদ। তখনই রাত্রির মাথায় বাজ পড়ল। হাসি মিলিয়ে গিয়ে রাগী চোখে তাকালো মেহরিনের দিকে। কিন্তু মেহরিন আগে থেকেই তাকানো ছিল, সাথে সাথে একটা মুখ ভেঙচি মারল। এম ড্যাশ। সবাই ঘুরে ঘুরে চারিদিক দেখছে, ছবি তুলছে। মেহরিন, তাহিয়া, ফারিহা, রাফা সবাই দৌড়াদৌড়ি করছে, বেশ মজা করছে। ঋতু, ফারাহ, স্নেহা, মারুফরা হাঁটাহাঁটি করছে নিজেদের মতো। বিশাল জায়গা জুড়ে বিস্তৃত শিমুল বাগান। মেহরিন একটা গাছের কুচির ডাল কুড়িয়ে নিয়ে লাভ সেভ বানালো। তা দেখে তাহিয়ারা তাকে খুঁচিয়ে করে জিজ্ঞেস করলো, কার প্রেমে পড়েছে। তাদের প্রশ্নে মেহরিন মুচকি হেসে পেছনে ফিরে তাকায় তালহার দিকে। কিন্তু হাসি মুহূর্তেই মিলিয়ে গেল। রাত্রি তখন তালহার সাথে কথা বলছে। তালহাও হালকা হেসে কিছু একটা বলছে। দৃশ্যটা দেখতেই মুহূর্তেই মেহরিনের হৃদয় ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। সেদিকে তাকাতে তাকাতেই হাঁটার ফলে হঠাৎ পিছলে ধপাস করে পড়ে গেল কাদায়। সাথে সাথেই কিছু বুঝে ওঠার আগে চারপাশে হাসির রোল পড়ে গেল। সবাই দ্রুত এগিয়ে এলো।
তাহিয়া হাসতে হাসতে তাকে টেনে তুলতে যায়। দেখে হাঁটবি না, গাথি। বললাম তো, এখানে কাদা আছে। ফারিহাও হাসতে হাসতে টেনে ধরল। কিন্তু দুজন মিলে তুলতে গেলেই কোমরে ব্যথা লাগায় মেহরিনের মুখ বিকৃত হয়ে গেল। আহ শব্দ করে ওঠায় তারা ভয় ছেড়ে দিল। তালহা, তাহসানরাও দ্রুত ছুটে এসেছে। তালহা চিন্তিত স্বরে বলে, দেখে চলতে পারো না? বেশি লেগেছে। তালহার প্রশ্নে এতক্ষণে মনে জমা সব রাগ এসে পড়ল তার উপরেই। তার জন্যই তো হলো সব। মনে মনে ঠিক করল, একটাও উত্তর দেবে না। কোনো সাড়া না পেয়ে তালহা হাত বাড়িয়ে বাহু ধরে তাকে টেনে তুলল। মেহরিন দাঁতে দাঁত চেপে ব্যথা সহ্য করে তাহের উপর ভর দিয়ে দাঁড়ালো। হাঁটার অবস্থায় নেই। তালহার নজর গেল মেহরিনের পেছনে, কাদায় ভিজে কাপড় শরীরে লেপ্টে আছে। দ্রুত চারপাশে তাকালো, অনেকেই তাকিয়ে আছে। আর ঘুরতে হবে না। তাহিয়া তোরা ধরে নিয়ে আয় গাড়ির কাছে। ভাইয়ের নির্দেশ মেনে তাহিয়া ফারিহা দুজন মিলে তাকে ধরে এগোতে নিল। কিন্তু নড়াচড়াতেই আবার ব্যথায় কুকিয়ে উঠল মেহরিন। তা দেখে তাহসান দ্রুত এগিয়ে আসে। হাঁটতে পারবে না, আমি নিয়ে যাচ্ছি। মেহরিন অসহায় চোখে তাকায় তাহসানের দিকে। কিন্তু সে ছোঁয়ার আগেই কেউ একটানে মেহরিনকে কোলে তুলে নিল। চমকে গলা জড়িয়ে ধরল, তাকাতেই দেখে তালহা। এ যেন স্বপ্ন। কিন্তু সঙ্গে সঙ্গেই আবার রাগ চেপে বসল। শক্ত মুখে চুপচাপ সেভাবেও রইল। তালহার সামনে এগিয়ে যাচ্ছে। আর সে রাগে ফুঁসছে সেই মেয়েটির সাথে কথা বলার দৃশ্য মনে করে। হঠাৎ বলে ওঠে, এই নাম কি আপনার? তালহা ভ্রু কুঁচকে একবার তাকায়। মেয়েটা কি আছাড় খেয়ে স্মৃতিশক্তি হারিয়েছে নাকি? কপাল কুঁচকে রেখেই উত্তর দেয়, তালহা শিকদার। মেহরিন মুখ গোমরা করে বলে, ফালতু শিকদার। তালহা খানিকটা অবাক হলো। হঠাৎ কি হলো এই মেয়ের? তার সাথে তো ঠিকভাবে কথাই হয় না। এমন আচরণ করার কথা তো নেই। এতক্ষণ ধরে তার ভাবমূর্তি দেখে এইটুক বুঝতে পারল, মেয়েটি রেগে আছে তার উপর। কিন্তু কেন, সে তা আন্দাজ করতে পারছে না। এদিকে মেহরিন চুপসে আছে। ভেবে দেখল, কি বলল সে? নিজেকেই নিজে গালি দিচ্ছে। তার বা দোষ কি নিজের উপচে পড়া আবেগ সামলাতে গিয়ে হিমশিম খাচ্ছে। একবার রাগ, একবার ভালো লাগা। এসব আসলে কি শুরু হলো নিজের ভেতরে, ভেবেই নিজের উপর বিরক্ত হয়ে উঠছে। চলবে।